গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের সামনে যে আরআরবি এনটিপিসির ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তো তার জন্য ম্যাথের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে তোমাদের 8 নম্বর ক্লাস থাকছে এবং আজকের ক্লাসে তোমাদের যে টপিকটা আমরা পড়ছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেই রেশিও অ্যান্ড প্রপোর্শনে 3টে মতো কোশ্চেন বাকি ছিল। সেই কোশ্চেনগুলো আমরা আজকে কমপ্লিট করে নেব এবং রেশিও অ্যান্ড প্রপোর্শনের টপিকটা আমাদের কিন্তু আজকে টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আজকের ক্লাসেই নতুন একটা টপিক মিক্সার অ্যান্ড অ্যালিগেশন শুরু করব। তো সবার প্রথমে আশা করি প্রত্যেকে এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর থেকে 6টা ক্লাস কিন্তু হয়ে গেছে। আজকে তোমাদের পার্ট নাম্বার 7 এবং সেখানে আজকে 3টে কোশ্চেন আছে মাত্র। তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই সেখান থেকে দেখে নেবে এবং প্রিভিয়াস ক্লাস যদি না দেখো তাহলে পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের অবশ্যই অসুবিধা হবে। আর প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য বা তোমাদের এই টপিকের ওপরে নলেজটা ধীরে ধীরে কিন্তু গেইন হবে এবং প্র্যাকটিস কিন্তু করতে হবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, 42 নম্বর কোশ্চেন পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছিল, তো 43 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে মার্কিং করে রাখবে। তোমরা দেখেছো এক্সামে, প্রিভিয়াস ইয়ারের এক্সামের কোশ্চেন যদি দেখে থাকো, যে সেখানে 2 পা ওয়ালা একটা জন্তু এবং 4 পায়াওয়ালা একটা জন্তু দিয়ে দেবে এবং সেখানে তাদের পায়ের সংখ্যা এবং সেখানে তাদের মাথার সংখ্যা বলে দেবে এবং সেখান থেকে যে 2 পাওয়ালা হোক বা 4 পাওয়ালা জন্তু হোক তাদের সংখ্যা কটা সেটা বার করতে বলবে। তো সেটাই কোশ্চেন। দেখো এখানে বলেছে ইন এ জু দেয়ার আর র্যাবিটস অ্যান্ড পিজিয়ান্স। র্যাবিটস দুটো কি কে কে আছে, র্যাবিটস আছে আর পিজিয়ান্স মানে কবুতর, র্যাবিটস মানে খরগোশ। বলেছে ইফ দ্য হেড কাউন্টেড, যদি তাদের মাথা কাউন্ট করা হয় তাহলে কটা হেড হচ্ছে, 340টা হেড হচ্ছে। আর যদি লেগ গুলোকে কাউন্ট করা হয়, ইফ লেগস আর কাউন্টেড দেয়ার আর 1060 লেগস, হাউ মেনি পিজিয়ান্স আর দেয়ার। তো আমরা প্রত্যেকেই জানি র্যাবিটসের কটা পা, র্যাবিটসের 4টে পা এবং পিজিয়ান্সের কটা পা, 2টো পা। এটা বেসিক নলেজ, এটা আশা করি প্রত্যেকেরই জানা আছে। আর মাথা কটা করে, মাথা প্রত্যেকেরই একটা করে থাকে। তো এখান থেকে সবার প্রথমে আমি একটা সূত্র লেখাবো, সেই সূত্রে যদি বসাতে পারো তাহলে সহজেই, মানে সূত্র মুখস্থ রাখতে হবে এবং এই টাইপের যাই কোশ্চেন আসুক না কেন ওই সূত্রে বসালে সহজে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তবে কি তোমাদের আগে সূত্রটা করে নিই, তারপরে বেস্ট পদ্ধতি যেটা সেটা পরে বলে দেবো। তো সূত্রটা ফার্স্টে লেখো যে দুই পায়ের দুই পায়ের সংখ্যা দুই পায়ের সংখ্যা দুই পায়ের সংখ্যা সমান কি হবে সূত্রটা, 4 ইন্টু মাথার সংখ্যা অর্থাৎ 4 ইন্টু হেড মাইনাস পায়ের সংখ্যা মাইনাস লেগ বাই 2, তো এটাই হলো সূত্র যে দুই পা ওয়ালা যে পায়ের সংখ্যা সেটার সূত্র কি, সেটার সূত্র হলো 4 ইন্টু মাথার সংখ্যা মাইনাস পায়ের সংখ্যা বাই 2। তো এখানে বার করতে বলেছে কি হাউ মেনি পিজিয়ান্স আর দেয়ার, তাহলে দুই পাওয়ালা দুই পায়ের সংখ্যা, পিজিয়ান্সের কটা পা, পিজিয়ান্সের 2টো পা, তাহলে কবুতরের সংখ্যা কটা হবে, কবুতর এখানে 2 পা কার, 2 পা হলো কবুতরের এবং সেই কবুতরের সংখ্যাই কিন্তু জানতে চাইছে। তো কবুতর বা একেই বলা হয় কিন্তু পায়রা। তো কবুতরের সংখ্যা কটা হবে, 4 ইন্টু মাথার সংখ্যা কটা বলে দিয়েছে, দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে মাথার সংখ্যা হলো 340টা। তো 4 ইন্টু হেড মাইনাস পায়ের সংখ্যা বলে দিয়েছে কটা, 1060 খানা পায়ের সংখ্যা বাই 2। এবার এখানে ক্যালকুলেশন করো, এখানে 0, 4 4 16 6 হাতে 1, 3 4 12 আর 1 13, 1360 মাইনাস 1060 বাই কত 2, বিয়োগ করলে এখান থেকে পাবে কত 300 বাই 2, 2 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছ 150। তো কবুতরের সংখ্যা কটা, কবুতরের সংখ্যা হলো 150টা, অপশন বি এর সঠিক অ্যান্সার। এবার যদি কোশ্চেন দিত যে র্যাবিটস এর সংখ্যা কটা, র্যাবিট অর্থাৎ খরগোশের সংখ্যা কটা, তো র্যাবিটের সংখ্যা কিভাবে বার করবে,
দেখো টোটাল মাথার সংখ্যা কটা বলা আছে, টোটাল মাথার সংখ্যা বলা আছে 340টা। তার মধ্যে যদি কবুতরের মাথার সংখ্যা 150টা হয় তাহলে র্যাবিটের মাথার সংখ্যা বিয়োগ করলে পেয়ে যাচ্ছ। তো বিয়োগ করলে পেয়ে যাবে কত, 190, 190টা হলো র্যাবিটসের সংখ্যা। তো এই ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে, খাতায় কিন্তু অবশ্যই নোট করবে, এবং এই সূত্র যেগুলো লেখানো হচ্ছে বা যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখতে বলছি সেগুলোকে একটা হাইলাইটার কিনে রাখবে হলুদ কালারের, সেই হাইলাইটার দিয়ে হাইলাইট করবে। এবার বলবো এই কোশ্চেনটা তোমরা সূত্র ধরে করবে না, কারণ যখন তোমাদের টোটাল ম্যাথের সিলেবাসটা কমপ্লিট হবে প্রায় 3 থেকে 4 মাস লেগে যেতে পারে টোটাল সিলেবাস কমপ্লিট করতে। এবং টোটাল সিলেবাসের মধ্যে আমরা তো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোশ্চেনগুলো তো দেখবই, এবং তার পাশাপাশি রেলের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়েও কিন্তু আমরা ক্লাস করাবো। মানে এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শনটা শেষ হয়ে গেল, এরপরে আরও একটা দুটো টপিক শেষ হওয়ার পর আমরা কিন্তু সেই টপিক বেসিস যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে কিন্তু ধীরে ধীরে ক্লাস আনবো। তো যাই হোক, একটা কথা মনে রাখবে, এই প্রসেসটা আমি নিজে রিকমেন্ড করব প্রত্যেকে, যার যদি কারো ভালো লাগে সে অ্যাপ্লাই করবে, তবে আমি নিজে রিকমেন্ড করব এই প্রসেস অ্যাপ্লাই না করতে, কারণ ম্যাথ শেষ হতে হতে এতগুলো তোমাদের সামনে সূত্র চলে আসবে যখন মনে হবে যে এই সূত্রগুলো মনে রাখা কষ্টকর, বা এক্সাম হলে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের প্রিভিয়াস ইয়ারেও দেখা গিয়েছে যে সূত্র ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, সব থেকে বেস্ট পদ্ধতি হলো কি, যদি তোমরা বেসিক যে এর পদ্ধতি আছে সেই বেসিক পদ্ধতিতে মানে এক্স ধরে যদি সলভ করো, সব থেকে বেস্ট পদ্ধতি হলো এর এই বেসিক পদ্ধতি। এবং সেখানেও খুব বেশি আহামরি না, প্রথমে হয়তো তোমাদের মনে হতে পারে যে অনেক লেন্দি হচ্ছে, তারপর ধীরে ধীরে যখন এটা প্র্যাকটিস করবে দেখবে টপিকটা মানে যেটা শেখাচ্ছি যে বেসিক পদ্ধতির সেটা অনেকটাই তোমাদের ইজি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো টোটাল র্যাবিট, একটুখানি লিখে নিই, র্যাবিট প্লাস পিজিয়ান্স, র্যাবিট প্লাস, র্যাবিট প্লাস কি বলেছে, পিজিয়ান্স, র্যাবিট প্লাস পিজিয়ান্সের মাথার সংখ্যা, হেড, মাথার সংখ্যা বলে দিয়েছে কত, বলেছে 340, 340, এবং র্যাবিট প্লাস পিজিয়ান্সের হেডের সংখ্যা বলেছে 340, এবং পায়ের সংখ্যা, লেগ, পায়ের সংখ্যা বলে দিয়েছে কটা, 1060, 1060, 340 এবং 1060টা। এবার এখান থেকে দেখো তোমরা বার করতে কি বলেছে সেটা একটুখানি কোশ্চেনে দেখে যাও। কোশ্চেনে বার করতে বলেছে পিজিয়ান্স, পিজিয়ান্সের সংখ্যা। তো যেটা বার করতে বলবে ভালোভাবে খেয়াল রাখবে, যেটা বার করতে বলবে সেটাকে এক্স ধরে নাও। তো আমি ধরে নিচ্ছি যে পায়রা অর্থাৎ পিজিয়ান্সের সংখ্যা, ধরে নিচ্ছি পায়রা অর্থাৎ পিজিয়ান্সের সংখ্যা কটা, এক্সটা আমি ধরে নিচ্ছি। তাহলে পিজিয়ান্সের সংখ্যা যদি এক্সটা হয় তাহলে পিজিয়ান্সের পা কটা, মানে পায়রার কটা পা, দুটো পা, তাহলে এক্সটা পায়রা দুটো পা হলে এর সাথে 2 গুণ করে দাও, তাহলে টোটাল পায়রার পা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এক্সটা যদি পিজিয়ান হয় তাহলে র্যাবিট এখন কটা পড়ে থাকে, র্যাবিটসের সংখ্যা কটা পড়ে থাকে, তাহলে টোটাল পিজিয়ান অ্যান্ড র্যাবিট মিলে সংখ্যা কটা, 340টা, যেটা হেড সংখ্যা হয় সেটাই হয় টোটাল সংখ্যা। তো 340 থেকে মানে টোটাল থেকে আমি যদি পিজিয়ান বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো আমি র্যাবিটের সংখ্যা। তাহলে র্যাবিটের সংখ্যা কত, 340-এর থেকে বিয়োগ করে দাও এক্স, এটা হয়ে যাবে র্যাবিটের সংখ্যা। র্যাবিটের পা কটা, কোশ্চেনের শুরুতেই বলেছি প্রত্যেক র্যাবিটের 4টে করে পা থাকে, তাহলে 340 মাইনাস এক্স টা র্যাবিটের পায়ের সংখ্যা 4 গুণ করে দিলে পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে পাচ্ছ কি, এখান থেকে পাচ্ছ পিজিয়ান্সের পাস সংখ্যা, এখান থেকে পাচ্ছ র্যাবিটের পাস সংখ্যা, দুটোকে যোগ করে দাও, দুটোর ভ্যালু দেখো কোশ্চেনেই বলা আছে 1060খানা কি আছে, টোটাল পায়ের সংখ্যা আছে। এবার এখান থেকে একটু ক্যালকুলেশন করে নাও, এখান থেকে ক্যালকুলেশন কিন্তু খুব টাফ হয় না, যদি বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস করো এখন থেকে তাহলে দেখবে সব থেকে বেস্ট পদ্ধতি হলো এই পদ্ধতিটা, এবং এটা কিন্তু জিন্দেগিতে ভুলবে না যদি বাড়িতে নিজেরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করে নিতে পারো। তবে এটা বলতে পারি যে ওই সূত্র যদি 3 থেকে 4 বার প্র্যাকটিস করো, তো 10-15 দিন যদি প্র্যাকটিস না থাকে বা 20-25 দিন যদি প্র্যাকটিস না থাকে তাহলে সূত্র অবভিয়াসলি কিন্তু তোমাদের ভুল হবে। তো এখান থেকে গুণ করো, 0 4 4
4 শূন্য শূন্য 4 4 16 6 হাতে 1 3 4 12 আর একে কত 13 মাইনাস কত হচ্ছে 4x ইকুয়াল টু 1060। আচ্ছা এখান থেকে হচ্ছে মাইনাস 2x আর 1360কে ডান সাইডে নিয়ে গেলে 1060 থেকে 1360 বিয়োগ হলে হবে মাইনাস কত 300। মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 150। তো x এর ভ্যালু পেয়ে গেলে কটা 150টা, এবং x এর ভ্যালুই আমি ধরে নিয়েছিলাম পিজিএনস এর সংখ্যা টোটাল। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। তো এই টাইপের কোশ্চেনটাকে অবভিয়াসলি চেষ্টা করবে সূত্র না অ্যাপ্লাই করে বেসিক পদ্ধতিতে অ্যাপ্লাই করা। পরের কোশ্চেন চলে আসো, অ্যান ইঞ্জিন। আচ্ছা এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেনটা ভালো কোশ্চেন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিল, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই তোলা। দেখো কোশ্চেনটা কি বলেছে, অ্যান ইঞ্জিন ক্যান মুভ অ্যাট দ্য স্পিড 20/3 মিটার পার সেকেন্ড। একটা ইঞ্জিন, আচ্ছা তার সাথে এখনো লাইন আছে উইদাউট এনি ওয়াগান অ্যাটাচ। আচ্ছা একটাই ইঞ্জিন মানে রেলের ইঞ্জিন কি করছে, মুভ করছে 20/3 মিটার পার সেকেন্ড স্পিডে, যদি তার সাথে কোনো ওয়াগান মানে কোনো বগি যদি না লাগানো থাকে, মানে শুধুমাত্র ইঞ্জিনটা কত স্পিডে যাচ্ছে 20/3 মিটার পার সেকেন্ড। এর পরের লাইনে বলছে, দেখো পরের লাইনে বলছে রিডাকশন ইন স্পিড, মানে স্পিডের রিডাকশন হবে মানে স্পিড কমবে, অফ দ্য ট্রেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার অফ ওয়াগান অ্যাটাচ টু দ্য ইঞ্জিন। ইঞ্জিনের স্পিডটা রিডাকশন হবে কখন, সেটা বলা আছে স্পিড অফ দ্য ট্রেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার অফ দ্য 4 ওয়াগান square of the 4 wagon attached, square root of the number of the wagon attached to the engine। অর্থাৎ কি বলছে, ট্রেনের গতি হ্রাস হবে, কি বলছে ট্রেনের স্পিড হ্রাস হবে, ট্রেনের গতি হ্রাস হবে, সেটা কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেটা বলেছে স্কোয়ার রুট অফ দ্য নাম্বার অফ ওয়াগান অ্যাটাচড। আচ্ছা স্কোয়ার রুট অফ নাম্বার অফ ওয়াগান অ্যাটাচড, তার সঙ্গে কি হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো বলেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা প্রপোর্শনাল জিনিসটা কি সেটা আমরা কিন্তু ছোট ক্লাসে পড়ে এসেছি, ক্লাস 8-9-এ কিন্তু আমাদের প্রপোর্শনালের টপিক ছিল। তো কি বলেছে ট্রেনের গতি হ্রাস পায়, সেটা কার সাথে প্রপোর্শনাল হবে, ওয়াগানের স্কোয়ার রুটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। পরের লাইনে বলছে দেখো হোয়েন দেয়ার আর অনলি 4 ওয়াগানস অ্যাটাচ, যখন এই ট্রেনের সাথে 4টে মাত্র ওয়াগান যুক্ত হবে তখন স্পিড হয়ে যাবে কত, তখন ট্রেনের স্পিড হবে 50/9 মিটার পার সেকেন্ড। তখন ট্রেনের স্পিড হয়ে যাবে কত বলেছে 50/9 মিটার পার সেকেন্ড। দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ওয়াগান উইথ হুইচ দ্য ট্রেন ক্যান মুভ ইজ, সব থেকে বেশি সংখ্যক বগি নিয়ে, সব থেকে বেশি কত সংখ্যক বগি নিয়ে ট্রেনটা অ্যাটলিস্ট মুভ করতে পারবে। ভালো কোশ্চেন বলবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখানে মানে যেমন ইম্পর্টেন্ট তেমন ইজি কোশ্চেন, কারণ পুরো বিষয়টাই কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে, সেইভাবে যদি পাতিয়ে ফেলতে পারো তাহলে সহজেই অ্যান্সার করতে পারবে। আচ্ছা ট্রেনের গতিকে ইংলিশে বলা হয় কি ভেলোসিটি। তো আমি ট্রেনের গতি হ্রাসকে আমি ভি দ্বারা ডিনোট করছি, ভি দ্বারা, এবং নিচে অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ হলো হ্রাস পাচ্ছে, নিচে অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ হলো কি হ্রাস পাচ্ছে। তাহলে ট্রেনের গতি হ্রাস এটা কি বলেছে প্রপোর্শনাল টু কার সাথে ওয়াগান। আচ্ছা ওয়াগানকে আমি লিখছি শুধুমাত্র ডাব্লু দ্বারা। তাহলে এবার আমাদের টার্গেট কি এই প্রপোর্শনাল চিহ্নটাকে তোলা। ছোটবেলায় আমরা পড়ে এসেছি প্রপোর্শনাল তুললে সবসময় একটা কি চলে আসবে, এখানে ইকুয়াল চিহ্ন চলে আসবে, এবং এর জন্য একটা কিন্তু এখানে ধ্রুবক চলে আসবে। তো আমি এখানে ধ্রুবক অ্যাড করছি কে আমি ধরে নিচ্ছি একটা ধ্রুবক, কে হলো একটা ধ্রুবক,
ধ্রুবক, ইংলিশে বলবো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে ধ্রুবক ধরে নিলাম, আর বাকি যেটা ছিল সেটা লেখো √/w। এবার দেখো এখানে একটা এখানে কিন্তু বলে দিয়েছে যে যদি ওয়াগান, 4টে ওয়াগান অ্যাটাচ হয় তাহলে স্পিড কত হবে? স্পিড হবে 50/9 মিটার/সেকেন্ড। আগে ট্রেনের স্পিড কত ছিল? দেখো বলে দিয়েছে শুরুতে ট্রেনের স্পিড ছিল, মানে ইঞ্জিনের স্পিড ছিল 20/3 সেকেন্ড, 20/3 সেকেন্ড। এবার স্বাভাবিকলি যদি তোমার বলা হয় যে আগে শুধুমাত্র ইঞ্জিনের স্পিড ছিল 20/3 সেকেন্ড, তাহলে এবার যদি তার সঙ্গে আরো যদি 4টে বগি যোগ করে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি একটা কমন সেন্সের প্রশ্ন যে ট্রেনের স্পিড অবভিয়াসলি কমে যাবে। তাহলে 50/9 যে স্পিডটা সেটা হলো কম স্পিড। তাহলে এখান থেকে পাবে কি? এখান থেকে পাবে যে ট্রেনের স্পিড কত কমে গেল। অ্যাকচুয়ালি 4টে বগি যোগ করার ফলে ট্রেনের যে গতিটা সেটা কত হ্রাস পেয়েছে। তো এখান থেকে 9 লসাগু হলো, এখানে 3×20=60, মানে 3×3=60, মাইনাস কত 50, ইকুয়াল টু হচ্ছে কত 10/9, 10/9 মিটার/সেকেন্ড। তাহলে গতির হ্রাস কত হলো? গতির হ্রাস হলো 10/9 মিটার/সেকেন্ড। তো গতির হ্রাসের জায়গায় ভ্যালুটা বসাবো 10/9 মিটার/সেকেন্ড ইকুয়াল টু কে এর মান আমি বার করব কতগুলো ওয়াগান যোগ করার ফলে। এখানে কোশ্চেনেই বলেছে 4টে ওয়াগান, তো এখানে বসিয়ে দাও 4। তো এবার এখান থেকে ক্যালকুলেট করলে পেয়ে যাবে কি? ধ্রুবকের ভ্যালু অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু, কে এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তো কে ইন্টু, আচ্ছা 4-এর বর্গমূল করলে কত হচ্ছে? 2। 2 দিয়ে এদিকে 10কে কাটলে হচ্ছে কত? 5। অর্থাৎ কে এর ভ্যালু কত পেলে? 5/9। কে এর ভ্যালু কত পেলে? কে এর ভ্যালু পেয়ে গেলে 5/9। এবার এখানে বার করতে বলেছে যে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ওয়াগান, যেটা অ্যান্সার জানতে চাইছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ওয়াগান উইথ হুইচ দ্য ইঞ্জিন ক্যান মুভ, মানে সব থেকে বেশি কতগুলো ওয়াগান নিয়ে ট্রেনটা মুভ করতে পারে। আচ্ছা, আমি যদি এখানে ধরে নিই যে ট্রেনটা ট্রেনটা যদি ধরে নিই যে স্পিড 0 হয়ে যাবে, মানে কতগুলো ওয়াগান হলে একদমই টোটালটা স্পিড 0 হয়ে যাবে, সেটা যদি ধরে নিই, তো আমি ধরে নিই যে যে স্পিডটা হবে ভেলোসিটি, ভেলোসিটি ভেলোসিটিকে কি করব? ভেলোসিটিকে 0 করার চেষ্টা করব। আচ্ছা, ভেলোসিটিকে 0 করতে গেলে আচ্ছা সূত্র যেটা এখানে বলে দিয়েছিল কি? ভেলোসিটির হ্রাস ইকুয়াল টু কে ইন্টু ওয়াগানের স্কোয়ার রুট, কে ইন্টু ওয়াগানের স্কোয়ার রুট, এটাই আমি পেয়েছিলাম এখান থেকে। তো সেটাই পাতিয়ে নিচ্ছে, এই যে এখান থেকে এইটাই পেয়েছিলাম, এইটাকে আরেকবার কাজে লাগবে। তো এটাকে আমি নেক্সট পেজে পাতিয়ে নিয়েছি। এবার এখানে আমার টার্গেট কি? ভেলোসিটি 0 করা, যে কতগুলো ওয়াগান যোগ করলে, কতগুলো বগি যোগ করলে ট্রেনটা আর আগে যেতেই পারবে না, ট্রেনটা কি আগে যেতেই পারবে না। সাপোজ ধরো এক্সটা ওয়াগান যদি আমি যোগ করি তাহলে ট্রেনের স্পিড 0 হয়ে গেল। তাহলে এবার যখন আমি এক্স এর ভ্যালু একটা পেয়ে যাব, সাথে সাথে কি করব? আমি যদি একটা ওয়াগান কমিয়ে দিই তাহলে ট্রেন ধীরে ধীরে মুভ করবে। তো সেটাই কিন্তু আমার অ্যান্সার জানতে চাইছে, যে সব থেকে বেশি কত সংখ্যক ওয়াগান লাগালে, সব থেকে বেশি কত সংখ্যক বগি লাগানো থাকলে ট্রেনটা অ্যাটলিস্ট মুভ করবে। তো সেটাই কিন্তু অ্যান্সার জানতে চাইছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এবার এখানে দেখো ভেলোসিটি আমার কি করতে হবে? 0 করতে হবে। আচ্ছা, ভেলোসিটি 0 করার অর্থ কি? ট্রেনের যে স্পিড, ট্রেনের স্পিড কত ছিল? 20/3। তো 20/3 থেকে আমি কত বিয়োগ করলে, কত বিয়োগ করলে ভেলোসিটি 0 হবে, বেগ 0 হয়ে যাবে? কারণ এখানে আমার হ্রাস করতে হবে, কতটা হ্রাস করতে হবে সেই হ্রাসের ভ্যালু লিখবো। তাহলে অবভিয়াসলি এটা বাচ্চাদের প্রশ্ন বলতে পারো যে 2 মাইনাস, যেমন ক্লাস 1-2-তে থাকে যে 2 মাইনাস একটা বক্স দিয়ে দেবে ইকুয়াল টু 0, এখানে কত বসালে 0 হবে? তো এখানে 2 বসালে 0 হবে। তো সেই একই এখানে 20/3 বসালে 0 হবে। অর্থাৎ ভেলোসিটি আমি কত কমিয়ে দেবো? 20/3 এটা কমিয়ে দেবো। অর্থাৎ ভেলোসিটি আমার বেগ বা আমার স্পিড যেন একদম 0 হয়ে যায়। ইকুয়াল টু কে এর ভ্যালু দেখো ওখান থেকে পেয়েছো, আগের পেজেই বার করেছি 5/9।
এই যে এখানে 5/9। তো কে এর ভ্যালু এখানে পুট করলাম, ইনটু ওয়াগানের সংখ্যা আমার বার করতে হবে, তো √ওয়াগান। এবার এখান থেকে কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 5 দিয়ে কাটলে 4 5 20, কোনাকুনি গুণ করো, গুণ করলে হচ্ছে কত, গুণ করলে হচ্ছে, আচ্ছা সমানের লেফট সাইডে √W কে নিয়ে আসি, ইকুয়াল টু 3 এ 4 কত হচ্ছে 12, W সমান √টা ডান সাইডে চলে গেলে স্কোয়ার হয়ে যাচ্ছে। তো 12 স্কোয়ার তোমাদের কিন্তু বারবার বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ করতে। 12 স্কোয়ার কত হবে, 144। ওয়াগানের সংখ্যা হবে কটা, 144। এবার এই 144 দেখে অপশান এ মার্কিং করে দিলে হয়ে যাবে সেটা ভুল। কেন ভুল হবে, কারণ এখানে দেখো আমি ধরেছিলাম যে ভেলোসিটি কত করতে হবে, বেগ 0, সেইটাই কিন্তু আমি ধরে অ্যান্সারটা এখানে বার করেছি। কিন্তু কোশ্চেনে জানতে চাইছে অ্যাটলিস্ট সব থেকে বেশি কত সংখ্যক আমি ওয়াগান যুক্ত রাখলে ট্রেনটা অ্যাটলিস্ট মুভ করতে পারবে, এগোতে পারবে, মানে একদম যেন থেমে না যায়, এটা কিন্তু কোশ্চেন জানতে চাইছে। তাহলে যতগুলো ওয়াগান পেয়েছি, 144টা ওয়াগান লাগালে, বগি লাগালে ট্রেন কিন্তু দাঁড়িয়ে যাবে, ইঞ্জিন টানতে পারবে না। তো এর থেকে যদি আমি একটা কমিয়ে দিই, ওয়াগান, তাহলে ট্রেন অবভিয়াসলি মুভ করবে, অর্থাৎ 143টা ওয়াগান দরকার। 143টা বগি লাগালে ট্রেন কিন্তু অ্যাটলিস্ট মুভ করবে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, যে সব থেকে বেশি সংখ্যক 143টা ওয়াগান লাগালে, যেটা আছে অপশান বিতে, ট্রেন অ্যাটলিস্ট মুভ করতে পারবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। যদি ডাউট থেকে থাকে তো বলবো ক্লাস শেষ হওয়ার পর এই ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে, তো ভিডিওটা তোমরা আরও একবার রিমাইন্ড করে দেখবে। আচ্ছা, প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করছি, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। যদি কেউ ডাউনলোড করে এই ক্লাসটাকে দেখো, তাদেরকে বলবো এর পরবর্তী ক্লাস থেকে কিন্তু কোনো ক্লাস তোমরা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের কাছ থেকে, মানে আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আমরা রাখছি। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি, এবং যদি না বুঝতে পারো বা কোথায় ডাউট থাকলে সেটা কিন্তু তোমরা একবার ভিডিও রিমাইন্ড করে দেখে নেবে ক্লাস শেষ হওয়ার পর। বাড়িতে অবভিয়াসলি প্র্যাকটিস করবে, তারপরেও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দাগনামা সহকারে কমেন্ট করবে যে কোথায় ডাউট আসছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স দুটোই কিন্তু কভার করানো হবে, এবং এর পাশাপাশি অনেকে দেখি কমেন্ট করছো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাচ্ছ যে আমি এইচএস লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, বা এইচএস লেভেলের জন্য ফর্ম ফিল আপ করেছি, বা কয়েকজন বলছো গ্রাজুয়েট লেভেল। তো এই যে ব্যাচটা চলছে, এই ব্যাচটা কিন্তু এইচএস এবং গ্রাজুয়েটের দুটোই কিন্তু কভার করানো হচ্ছে একসাথে, প্রিলি এবং মেন্স কিন্তু কভার হয়ে যাবে। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখো, তাহলে এটা বলবো যে মোর দ্যান এনাফ, মানে যেটুকু রিকোয়ারমেন্ট তার থেকে বেশি কিন্তু করানো হচ্ছে। মানে এই ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, যেহেতু টপিক ওয়াইজ ক্লাস চলছে, শুধুমাত্র রেলের এক্সাম না, বাকি সমস্ত এক্সাম, মানে যেখানে ম্যাথ আসে, ম্যাথের এই টপিক থাকে, ব্যাংক বাদ দিয়ে, কারণ ব্যাংকের সিলেবাস, ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন আলাদা হয়, ব্যাংক আর ইন্স্যুরেন্স বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। এছাড়া যে আদার্স অন্যান্য এক্সামের নাম দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, জেল পুলিশ, বা পুলিশের সমস্ত এক্সাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এছাড়া এসএসসি যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে আবারও একটা রিকোয়েস্ট রাখছি, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, প্রত্যেকেই জানো যারা রেগুলার বেসিসে ক্লাস করছো, তবুও নতুন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়, সেই কারণে প্রত্যেকটা ক্লাসে এটা বলা হয়। যদি তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাও, তার আগে জেনে নাও বেনিফিট কী কী পাবে। তোমরা সপ্তাহ শুরুতে রুটিন পেয়ে যাবে, যে তোমাদের এই সপ্তাহে কোন দিন কোন টাইমে কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করে দেওয়া হয় ক্লাসের লিঙ্কগুলো ক্লাস শুরু হওয়ার আগে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান, কোনো নোটিফিকেশান, অ্যান্সার কি, বা কোনো তোমাদের
অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, তো সবার আগে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কী করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ নর্মাল কল, ভিডিও কল এই নাম্বারে করবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটাই জানাবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর আরআরবি এনটিপিসি স্পেশাল ম্যাথের যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু তোমাদের এই চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। বাকি সমস্ত এক্সামের ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, ম্যাথস বাই সন্তু স্যার। তো সেই চ্যানেলের লিঙ্ক তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করো, নিচের দিকে মোর বলে একটা অপশান থাকে, সেটার উপর ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটা খুলে যায়। তো সেখানে দেখতে পাবে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তারও কিন্তু লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। চ্যানেল দুটোতে রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে ক্লাসগুলো ফলো করতে থাকো। তো এটা 45 নাম্বার কোশ্চেন এবং রেশিও অ্যান্ড প্রপোর্শনের লাস্ট কোশ্চেন। এটাও ভালো কোশ্চেন, কিন্তু আজকে যে দুটো কোশ্চেন করালাম তার মধ্যে এটা তুলনামূলকভাবে ইজি কোশ্চেন। তো এখান থেকে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এক্ষুনি যেটা করালাম 44 নাম্বার কোশ্চেনটা, ভালো কোশ্চেন এবং এক্সামে কিন্তু তোমাদের দিয়েছিল। তো 45 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, টু ক্যান্ডেলস উইথ সেম লেন্থ লাইট আপ অ্যাট দ্য সেম টাইম। বলছে দুটো ক্যান্ডেল একই লেন্থের এবং দুটো ক্যান্ডেলকে একই টাইমে লাইট আপ করা হয়েছিল, জ্বালানো হয়েছিল। ফার্স্ট ক্যান্ডেল এন্ড ইন 8 আওয়ার্স, প্রথম ক্যান্ডেলটা 8 ঘন্টার মধ্যে নিভে গেল। অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল এন্ড ইন 6 আওয়ার, দ্বিতীয় ক্যান্ডেলটা 6 ঘন্টার মধ্যে জ্বলে সেটা টোটালি নিভে গেল। বলছে রেট অফ বার্নিং ইজ ডিফারেন্ট ফর বোথ ক্যান্ডেল আফটার স্টার্ট অফ বার্নিং, আফটার হাউ মাচ টাইম রেশিও অফ দেয়ার লেন্থ উইল বি 3:1। বলছে দুটোর রেট অফ বার্নিং কিন্তু আলাদা, রেট অফ বার্নিং ইজ ডিফারেন্ট ফর বোথ ক্যান্ডেল আফটার স্টার্ট অফ বার্নিং, আফটার হাউ মাচ টাইম রেশিও অফ দেয়ার লেন্থ উইল বি 3:1। বলছে যে দুটোকে একসাথে জ্বালানো হলো, জ্বালানোর পরে যে কত সময় পরে দুটোর যে লেন্থ, মোমবাতির যে লেন্থ লম্বা, সেটার রেশিও প্রথমটা এবং সেকেন্ডটার রেশিও 3:1 হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন। বলেছে প্রথম মোমবাতি, প্রথমটাকে ফার্স্ট দ্বারা ডিনোট করলাম, প্রথম মোমবাতি কি বলছে, কত সময় টোটাল জ্বলতে পারে, 8 ঘন্টা, 8 আওয়ার টোটাল জ্বলে। দ্বিতীয় মোমবাতি, সেকেন্ড মোমবাতি কি বলছে, সেকেন্ড মোমবাতি জ্বলে নিভে যায় কত ঘন্টার মধ্যে, 6 ঘন্টার মধ্যে। তো এখান থেকে প্রথম মোমবাতি এবং সেকেন্ড মোমবাতির আমাদের কি করতে হবে, এফিসিয়েন্সি বার করতে হবে। এফিসিয়েন্সি বার করার জন্য কি করতে হবে, এই 8 এবং 6 এদের লসাগু, 8 এবং 6, 8 এবং 6 এর এলসিএম, 8, 6 এর এলসিএম লসাগু কত হবে, লসাগু বার করলে দেখবে লসাগু পাবে কত, 24। লসাগু কত, লসাগু পেলে 24। এই যে 24টা পাওয়া গেল, 24টা কি হয়ে যাবে, 24টা হয়ে যাবে যে টোটাল মোমবাতির দৈর্ঘ্য, মোমবাতির লেন্থ, কারণ মোমবাতির লেন্থ দুটো বলে দিয়েছিল দেখো সেম লেন্থ, তাহলে মোমবাতির লেন্থ কত পেয়ে গেলে, এখান থেকে পেয়ে গেলে 24। এবার এই 24 লেন্থের মোমবাতি বলছে 8 ঘন্টা যদি জ্বলে তাহলে এফিসিয়েন্সি কত, এখান থেকে পাবে এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, কিভাবে পাবে এফিসিয়েন্সি রেশিও, এই 24কে 8 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাচ্ছ প্রথম মোমবাতির এফিসিয়েন্সি কত, 3। একইভাবে দ্বিতীয় মোমবাতির এফিসিয়েন্সি কিভাবে পাবে, 24কে 6 দিয়ে ভাগ করো, 4 ছক 24। তো দ্বিতীয় মোমবাতির এফিসিয়েন্সি পেয়ে গেলে কত, দ্বিতীয় মোমবাতির এফিসিয়েন্সি পেয়ে গেলে এখানে 4। অর্থাৎ প্রথম মোমবাতি যদি
জলে 1 ঘন্টা জলে, তাহলে কত মিটার, আমি যদি মিটার এককে যদি কাউন্ট করি, যে 24 মিটার লেন্থ ছিল বা 24 সেন্টিমিটার, তো যাই এককে কাউন্ট করি না কেন, তাহলে প্রথম মোমবাতিটা কতটা জ্বলবে, কত লেন্থ জ্বলবে, তো 3 মিটার জ্বলবে। আর দ্বিতীয় মোমবাতিটা কতটা জ্বলে যাবে, 4 মিটার জ্বলে যাবে। তাহলে টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ দেখো এখানে পেয়েছো 24, তো টোটাল লেন্থ হলো 24। প্রথম মোমবাতিরও 24 মিটার লেন্থ ছিল, দ্বিতীয় মোমবাতিরও 24 মিটার লেন্থ ছিল। মিটারটা আমি এখানে জাস্ট ধরে নিচ্ছি, জাস্ট বলার জন্য। তো 24 মিটার থেকে 24 মিটার থেকে আমি ধরে নিচ্ছি যে উভয় মোমবাতি সাইডে ধরে নিচ্ছি, মোমবাতি উভয় মোমবাতি x ঘন্টা ধরে জ্বলেছে, x ঘন্টা জ্বলে, x ঘন্টা জ্বলে। তাহলে x ঘন্টা যদি জ্বলে, তাহলে প্রথম মোমবাতি x ঘন্টায় কত ইউনিট জ্বলবে, 1 ঘন্টায় যদি সে 3 ইউনিট জ্বলে, মানে 3 এফিসিয়েন্সি কত পেয়েছো, এফিসিয়েন্সি পেয়েছো 3, তাহলে x ঘন্টায় কত জ্বলবে, x ঘন্টায় জ্বলবে 3x ইউনিট। একইভাবে সেকেন্ড মোমবাতি কি, সেকেন্ড মোমবাতি 1 ঘন্টায় যদি 4 ইউনিট জ্বলে, তাহলে x ঘন্টায় কত, x ঘন্টায় 4x ইউনিট জ্বলবে। তাহলে কতটা জ্বলে গেছে প্রথম মোমবাতি, 3x ইউনিট জ্বলে গেছে, বিয়োগ করে দিলাম। দ্বিতীয় মোমবাতি কত ইউনিট জ্বলে গেছে, 4x ইউনিট জ্বলে গেছে x ঘন্টা ধরে, তো এখান থেকে 4x বিয়োগ করে দিলাম। এবং এই যে রেশিওটা পেলাম সেটাই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 3/1, 3:1। এবার আর কিছু না, জাস্ট এখানে কোনাকুনি গুণ করো, কাটাকুটি করলে অ্যান্সার পেয়ে যাবে। তো 24 মাইনাস কত, 3x, ইকুয়াল টু এখান থেকে পাচ্ছ, আচ্ছা আচ্ছা এখান থেকে কাটাকুটিও করে নিতে পারো, কারণ 3 দিয়ে ওপরের এদিকে সবকটাই কাটাকুটি করা আছে। যাই হোক, কাটাকুটি করছি না, আমি এখানে ডাইরেক্ট গুণ করছি। 3 24 কত, 72, 3 4 কত, 12x। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে 12x মাইনাস 3x মানে হবে কত, 9x। আর 72 থেকে 24 বাদ গেলে হবে কত, 72 থেকে 24 বাদ গেলে হবে এখানে 48। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 16 48, মানে এক্স এর ভ্যালু কত পাচ্ছ, এক্স এর ভ্যালু পাচ্ছ 16/3। এক্স এর ভ্যালু কত পাচ্ছ, 16/3, 16/3 পেয়ে যাচ্ছ কি এক্স এর ভ্যালু। আচ্ছা 16/3 কি এক্স কি ধরে নিয়েছিলে, কত ঘন্টা, এক্স ঘন্টা ধরে নিয়েছিলে, তো 16/3 ঘন্টা। 16/3 ঘন্টাকে এখানে তোমাদের মিনিটে কনভার্ট করতে হবে, যেহেতু এখানে কি আছে, এখানে তোমাদের এখানে ঘন্টা এবং মিনিটে কনভার্ট করা আছে। তো 16/3 ঘন্টা, তো একে ভাগ করলে 3 5 15, 5 পূর্ণ 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা। তো এটাকে বলতে পারো 5 আওয়ার, 5 ঘন্টা, 5 ঘন্টা। 1/3 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে 60 মিনিট। 3 দিয়ে কাটো, 3 20 60, অর্থাৎ 5 আওয়ার 20 মিনিট, 5 আওয়ার 20 মিনিট। কোথায় আছে, অপশন সি তে আছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার সি। 5 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় লাগবে, অপশন সি এর সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপর থেকে 45টা কোশ্চেন। এছাড়াও আরো অনেক কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে, টোটাল কিন্তু তোমাদের 7টা ক্লাস কিন্তু করানো হয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এরপর প্রত্যেককে বলবো, যে কোশ্চেনগুলো করানো হয়ে গেল এগুলো অবভিয়াসলি তোমরা, এগুলো তো পিডিএফ পেয়ে যাচ্ছ। কিভাবে পিডিএফ পাবে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে তোমরা টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক পাবে, সেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং টেলিগ্রাম গ্রুপেই কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে। সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, এবং সেখান থেকে কোশ্চেন দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেককে বারবার বলছি, যে কোশ্চেনগুলো করানো হয়েছে এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে পাবে, একদম এক্সাক্ট এই টাইপেরই কোশ্চেন পাবে। হয়তো রামের জায়গায় শ্যাম থাকবে, শ্যামের জায়গায় মধু থাকবে, নামটা খালি জাস্ট পাল্টানো থাকবে। আর এগুলো বাড়িতে অবশ্যই অবশ্যই কিন্তু 4 থেকে 5 বার এবং কিছু দিন অন্তর অন্তর কিন্তু প্র্যাকটিস করবে। এবার আমরা চলে আসব নতুন একটা টপিক, নিউ টপিক একটা, সেটা হয়ে যাবে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, বাংলাতে কি বলবো, মিশ্রণ, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। আচ্ছা আজকে তোমাদের 9 তারিখ, 9 তারিখে
সম্ভবত তোমাদের আজকে ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী। তো আজকে পর থেকে তোমাদের 4 দিন কিংবা 5 দিন ক্লাস অফ থাকবে, সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং দশমীর পরের দিন পর্যন্ত ক্লাস অফ থাকবে। সম্ভবত 14 তারিখ, 14/10, 14/10/2024, 14 অক্টোবর থেকে কিংবা 15 অক্টোবর থেকে আবারও কিন্তু তোমাদের ক্লাস যেমন এখন রেগুলার বেসিসে চলছিল তেমনটা কিন্তু চলতে থাকবে। তো এই কদিন পুজোর ছুটি থাকবে, যেহেতু প্রত্যেকেরই একটা সব থেকে বড় পুজো, ওয়েস্ট বেঙ্গল বা বাঙালির সব থেকে বড় পুজো হলো দুর্গা পূজা। তো যাই হোক, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনটা জাস্ট শুরু করছি, কনসেপ্টটা কিন্তু মনে রাখবে। তো ফার্স্টে যে টপিকটা শুরু করছি, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, মিশ্রণ। বাংলাতে কি বলবো? মিশ্রণ, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। তো মিক্সারের কনসেপ্ট একরকম, অ্যালিগেশনের কনসেপ্ট একরকম। তো কখন কোনটা আমরা ইউজ করব সেটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে লেখো বা ফার্স্টে দেখো মিক্সারের কনসেপ্ট। মিক্সার, মিক্সারের মিক্সারের কনসেপ্ট, মিক্সারের কনসেপ্ট। আচ্ছা, মিক্সারের কনসেপ্ট কি? সাপোজ ধরো একটা পাত্র, আমি একটা পাত্র নিয়েছি, একটা বেশ বড় পাত্র আছে। এই পাত্রে দুটো তরলের মিশ্রণ আছে। একটা ধরে নাও মিল্ক, আরেকটা ধরে নাও দুধ আর জল, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক অ্যান্ড ওয়াটার। দুধ এবং জল আছে এই পাত্রে, মিশ্রণ কত অনুপাতে আছে? ধরে নিচ্ছি 3:2, 3:2 অনুপাতে আছে। পাত্রটা একটু বড়ভাবে আঁকি। 3:2 অনুপাতে এই পাত্রে কি আছে? দুধ এবং জল আছে। এবার দেখো এখানে বলা থাকলো যে টোটাল দুধ আর জল মিলিয়ে কত লিটার আছে এই পাত্রের মধ্যে। দুধ আর জল মিলিয়ে মনে করছি 50 লিটার, 50 লিটার দুধ এবং জল মিলিয়ে আছে। দুধ এবং জল মিলিয়ে কত লিটার আছে? 50 লিটার, যেখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও 3:2। এবার এই পাত্র থেকে পাশে আরেকটা আমি ছোট পাত্র নিয়ে আসলাম, পাশে আরেকটা ছোট পাত্র নিয়ে আসলাম, ছোট পাত্র। বা এখানে একটা গল্প বলি, গল্পের সাথেও তোমরা রিলেট করতে পারবে। নিত্যদিনের গল্প, নিত্যদিনের গল্প বলতে কি, যারা গোয়ালা বা যারা দুধ বিক্রি করে, সাপোজ ক্যানে করে দুধ নিয়ে আসলো। এবার সব কিছু সৎ হয়, কিছু অসৎ হয়। তো মনে করছি সেই ব্যক্তিটা অসৎ ছিল, সে দুধের সাথে জল মিশিয়ে এনেছে। এবার সে 50 লিটার দুধ নিয়ে সে বিক্রি করতে বেরিয়েছে। এবার তোমার মনে করো দরকার কিছু পরিমাণ দুধ, সাপোজ ধরো 10 লিটার তোমার দুধ দরকার। তো 10 লিটার দুধ তুমি যখন এর কাছ থেকে কিনবে, তাহলে সে কি করবে? এই 50 লিটার দুধ থেকে 10 লিটার দুধ তোমাকে দিয়ে দেবে। তো 10 লিটার দুধ কি করছে? তোমাকে দিয়ে দিচ্ছে। তো 10 লিটার দুধ যখন দিচ্ছে, তো এই দুধের মধ্যে তুমি কি পিওর দুধ পাচ্ছ? না, পিওর দুধ তুমি পাচ্ছ না, কারণ সে দুধ এবং জলকে মিশিয়েছিল বিক্রি করতে আসার আগে। তো তুমিও এখানে পাবে মিল্ক এবং ওয়াটারের রেশিও, অর্থাৎ দুধ এবং জলের মিশ্রণই এখানে পাবে। এবার প্রশ্ন হলো এখানে, তুমি এই যে 10 লিটার দুধ তুমি নিলে, 10 লিটার দুধ নিলে এখন এই পাত্রে কত লিটার দুধ অবশিষ্ট থাকলো? তো বাকি দুধ, বাকি বা অবশিষ্ট দুধের পরিমাণ কত? অবশিষ্ট দুধের পরিমাণ হলো এই পাত্রে বর্তমান 40 লিটার। আচ্ছা, আগে যখন 50 লিটার ছিল তখন মিল্কের পরিমাণ কত? তখন দুধের পরিমাণ কত? আগে যখন 50 লিটার ছিল তখন দুধের পরিমাণ 3 আর 2, মানে অনুপাতে 5। 5-এর ভ্যালু কত? 50 লিটার। একের ভ্যালু হবে কত? 10 লিটার। 3-এর ভ্যালু কত হবে? 3×10 = 30 লিটার। অ্যান্ড 2-এর ভ্যালু কত হবে? 2-এর ভ্যালু হবে 2 আর 10 গুণ করলে 20 লিটার। তাহলে আগে দুধ ছিল কতটা এই পাত্রে? 30 লিটার, এবং মানে এই 50 লিটারের মধ্যে। আর এখন জল ছিল কত? জল ছিল 20 লিটার।
তো এবার কি করলো সেই গোয়ালা বা সেই ব্যবসায়ী তোমাকে এর থেকে 10 লিটার দুধ তোমাকে দিয়ে দিল। এবার আমার প্রশ্ন হলো, এই যে 10 লিটার দুধ দিল, এই 10 লিটার দুধের যে মিল্ক আর ওয়াটারের রেশিও, সেই মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত হবে? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত হবে? এই কনসেপ্টটাই সবাই কিন্তু ভুল করে। তো মনে রাখবে, এখান থেকে আমি দুধ তুলছি, তো এখান থেকে আমি 1 গ্লাস তুলি বা 100 গ্লাস তুলি বা 10 লিটার তুলি, 5 লিটার তুলি, 1 লিটার তুলি বা 50 লিটার তুলি বা 40 লিটার তুলি, যাই তুলবো, আমার দুধ আর জলের যে রেশিওটা, সেটা সবসময় আগের রেশিওটাই থাকবে, অর্থাৎ 3:2 অনুপাতেই কিন্তু আমার এখানে দুধ এবং জলের মিশ্রণ উঠেছে। অর্থাৎ এবার যদি বলি, এই যে 10 লিটার যে আমি দুধটা এখানে নিলাম, তাহলে আমার এখানে দুধের পরিমাণ কত আসলো? তাহলে এখান থেকেও 3:2 রেশিও যোগ করলে কত হচ্ছে? অনুপাতে 5। তার ভ্যালু কত? তার ভ্যালু ছিল 10 লিটার। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হয়ে যাবে 2 লিটার। তাহলে তিনের ভ্যালু হবে কত? তিনের ভ্যালু হবে 6 লিটার। আর এখানে দুইয়ের ভ্যালু হবে 4 লিটার। অর্থাৎ 4 লিটার জল এসছে তোমার এই 10 লিটারের মধ্যে, আর 6 লিটার দুধ এসেছে। তো এই হলো মিক্সারের কনসেপ্ট। অর্থাৎ অর্থাৎ এখানে নোট করো, নোট করে রাখো যে মিশ্রণকে, অর্থাৎ অর্থাৎ মিশ্রণকে মিশ্রণকে বার করার ফলে, মিশ্রণকে বার করে নিলে বা বার করার ফলে, মিশ্রণকে বার করার ফলে বা বের করে নিলে অনুপাত, এবং যখন তোমাদের পার্সেন্টেজ পড়াবো, পার্সেন্টেজ এখনো পড়ানো হয়নি, তো এখানে একেবারে লিখে রাখো অনুপাত এবং পার্সেন্টেজ, অনুপাত এবং পার্সেন্টেজের কোনো পরিবর্তন হয় না। পার্সেন্টেজের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। এই কনসেপ্টটা জানা কিন্তু অবশ্যই দরকার। এছাড়া এবার দেখব সেকেন্ড কনসেপ্ট মিক্সারের, এটাও মিক্সারের কনসেপ্ট, মিক্সারের কনসেপ্ট। আচ্ছা, পাত্র, বড় পাত্র নিয়েছিলাম, বড় পাত্র, তাতে কি টোটাল কতটা দুধ এবং জলের মিশ্রণ নিয়েছিলাম? 50 লিটার। তো সেটাই লিখছি, মিল্ক ইজ টু ওয়াটার কত অনুপাতে নিয়েছিলাম? 3:2 অনুপাতে নিয়েছিলাম। এবং এর ফলে টোটাল দুধের পরিমাণ কত হয়েছিল? টোটাল দুধের পরিমাণ হয়েছিল 30 লিটার, মানে এই 50 লিটারের মধ্যে 3:2 অনুপাত করলে। আর টোটাল জলের অনুপাত কত? জলের অনুপাত ছিল, মানে জলের পরিমাণ কত? জলের পরিমাণ ছিল 20 লিটার। এবার এই পাত্রে আমি এর থেকে না বার করে এই পাত্রের সাথে, পাত্রের মধ্যে আরো আমার মনে হলো যে আরো আমার লাভ দরকার, তো আমি এর মধ্যে আরো 10 লিটার জল অ্যাড করলাম, আরো 10 লিটার ওয়াটার, আরো 10 লিটার জল আমি এতে অ্যাড করলাম, আরো 10 লিটার জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার তোমার কাছে যদি কোশ্চেন জিজ্ঞাসা করি যে এখনো কি 10 লিটার জল অ্যাড করার পর মিক্সারের মানে মিশ্রণের মিল্ক এবং ওয়াটারের রেশিও কি 3:2 থাকবে না চেঞ্জ হবে? 3:2 থাকবে না চেঞ্জ হবে? তো মিক্সারের রেশিও কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে এই মিশ্রণের মধ্যে কিন্তু কিছু জিনিস মেশানো হচ্ছে। তো কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, 30 লিটার, 30 লিটার কি ছিল? 50 লিটারের মধ্যে 50 লিটারের মধ্যে 30 লিটার ছিল কি? 30 লিটার ছিল দুধ, 20 লিটার ছিল জল। তো এখন আরো 10 লিটার কি করেছি? আমি জল অ্যাড করেছি। তাহলে এখন এখন দুধ আর জলের পরিমাণ, তো এখন মিল্ক আর ওয়াটারের পরিমাণ, মিল্কের পরিমাণ কত? মিল্কে কিছুই মেশাইনি, মানে 30 লিটার মিল্কই আছে। জল কতটা আছে? 20 আর 10 যোগ করে দাও, 20 আর 10 যোগ করলে কত হচ্ছে?
30 লিটার। তো এখন জলও 30 লিটার হয়ে গেছে, এখন দুধও কিন্তু 30 লিটার হয়ে গেছে। অর্থাৎ যদি বলি এখন মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও বার করতে, তাহলে মিল্ক এখন 30 লিটার এবং এখন ওয়াটার 30 লিটার। তো 30 30 কেটে যাচ্ছে, এখন মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও হয়ে যাচ্ছে কত? মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও হয়ে যাচ্ছে 1:1। অর্থাৎ এখান থেকে কি বুঝলে? এখান থেকে বোঝা গেল যদি মিশ্রণে কোনো জিনিস যুক্ত করা হয় তখন অনুপাত বা পার্সেন্টেজ দুটোই কিন্তু পরিবর্তিত হয়। লিখে রাখো এখানে পাশে নোট করে যে বোঝা গেল, অর্থাৎ এখান থেকে বোঝা গেল কি, যদি যদি মিশ্রণে যদি মিশ্রণে কোনো জিনিস যুক্ত করা হয়, কোনো জিনিস যুক্ত করা হয়, তাহলে 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 অনুপাত অর্থাৎ রেশিও, অনুপাত এবং পার্সেন্টেজ পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবে। আর মিশ্রণে যে জিনিস মেশানো হয়, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, মিশ্রণে কি মিশিয়েছি? ওয়াটার মিশিয়েছি, জল মিশিয়েছি। তো মিশ্রণে যে জিনিস মেশানো হবে তার পরিমাণের কিন্তু পরিবর্তন হয়ে যায়, আর যেটা মেশানো হয় না তার মান কিন্তু অপরিবর্তিত থাকে। তো আগে দেখো জল কত লিটার ছিল, এখানে দাঁড়াও স্কাই কালার করে নি তাহলে বুঝতে পারবে। জল ছিল দেখো 20 লিটার, এবং দুধ ছিল, মানে এই 10 লিটার জল মেশানোর আগে দুধ ছিল 30 লিটার। তো এখানে বললাম কি, এখানে পাশে আরেকটা নোট করে নেবে, এখানে বলেছি যে মিশ্রণে যে জিনিস মেশানো হয়, বা হচ্ছে অ্যাড করা হচ্ছে, তার পরিমাণের কিন্তু পরিবর্তন হবে, হয়। কিন্তু যেটি মেশানো হয় না, হাতের লেখা আমার খারাপ তো মুখে বলে দিচ্ছি, শুনে শুনে লিখে নেবে। যেটি মেশানো হয় না তার মান অপরিবর্তিত থাকে, দেখো এখানে দুধ আগে 30 লিটার ছিল, এখনো কত লিটার আছে? এখনো 30 লিটার আছে, মানে এর মান কিন্তু পরিবর্তন হয়নি, কারণ আমি এর মধ্যে দুধ মেশাইনি। তো সেটাই দেখো লাস্ট লাইনে বলেছি, কিন্তু যেটি মেশানো হয় না তার মান অপরিবর্তিত থাকে। কিন্তু যেটা মেশাচ্ছি, দেখো জল মেশাচ্ছি কত লিটার? 10 লিটার। তো আগে 20 লিটার ছিল, 10 লিটার মেশানোর ফলে তার যে মান, প্রকৃত মান, সেই প্রকৃত মান কিন্তু চেঞ্জেস হয়ে এখন হয়েছে 30 লিটার। এটা মনে রাখবে। তো মিক্সারের থেকে এই কনসেপ্টগুলো মনে রাখবে। এবার চলে আসছি অ্যালিগেশনের কনসেপ্ট। অ্যালিগেশন কনসেপ্ট ক্লিয়ার না করে, অনেক বইও আছে, তোমাদের মনে হতে পারে যে বই খুলে সলভ করতে যাও, তাহলে বই এবং ক্লাসের মধ্যে পার্থক্য কিন্তু কিছুই থাকবে না। সবার আগে দরকার কনসেপ্ট ক্লিয়ার দরকার, যে কোন অঙ্কে আমি মিক্সারের কনসেপ্ট লাগাবো, কোন অঙ্কে অ্যালিগেশনের কনসেপ্ট লাগাবো। এমন তোমাদের যখন ধীরে ধীরে ক্লাস এগোবে তখন মনে হবে যে এটাতে মিক্সারের কনসেপ্ট লাগবে না অ্যালিগেশনের কনসেপ্ট লাগবে, যদি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না থাকে। তো অ্যালিগেশনের মনে রাখবে, অ্যালিগেশন সবসময় কিন্তু 3টে মান দরকার পড়ে অ্যালিগেশনের জন্য। 3টে মান প্রয়োজন হয়। কটা মান প্রয়োজন হয়? 3টে মান।
তিনটি মানের প্রয়োজন হয় অ্যালিগেশনের ক্ষেত্রে, তিনটি মানের প্রয়োজন হয়। এবং তিনটে মানের প্রয়োজন হলে হয় না, তিনটে মানের কিন্তু আবার কন্ডিশন আছে। তো সাপোজ ধরে নাও প্রথম একটা মান হলো P1, সেকেন্ড একটা ভ্যালু হলো P2। অ্যালিগেশন আশা করি প্রত্যেকেই দেখেছো এর আগে কম বেশি, এইভাবে ক্রস দিয়ে কিন্তু সলভ করতে হয়, মানে কোনাকুনি যোগ বিয়োগ করতে হয়, সেই কারণে কোনাকুনি বিয়োগ করতে হয় বলে। তো এইভাবে ক্রস দিয়ে নেবে, একটা ভ্যালু কি বললাম P1 আর একটা ভ্যালু হলো P2, মিডিলে আরেকটা মান দরকার, সেটা আমি ধরে নিলাম M। এই তিনটে মান তোমাকে কিন্তু অবভিয়াসলি দরকার, না হলে অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারবে না। এবার দেখো এই তিনটে মানের মধ্যে আবার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা ভালোভাবে শুনবে। এক্সামে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই জায়গাটাতে ভুল করে, যে কোনো কোশ্চেন অ্যালিগেশন লাগিয়ে চলে আসে, মানে মাথা মুন্ডু বুঝলো না, লাগিয়ে চলে আসলো, অ্যান্সার হয়ে যায় ভুল। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো ওপরে এই P1 এবং P2, ওপরে কি আছে P1 এবং আছে P2, এই দুটোর মধ্যে একটা M এর থেকে বড় হবে, আরেকটা M এর থেকে ছোট হতে হবে। যদি P1 বড় হয় M এর থেকে, যদি আমি ধরে নিচ্ছি P1 গ্রেটার দ্যান M, P1 যদি M এর থেকে বড় হয় তাহলে P2 কে অবভিয়াসলি M এর থেকে ছোট হতে হবে, এটাই হলো কন্ডিশন। আচ্ছা, P1 যদি বড় হয় তাহলে P1 থেকে M, এটাকে তোমরা কি করবে, বিয়োগ করবে বড় থেকে ছোট। যেহেতু P1 আমি বড় ধরে নিয়েছি, P1 গ্রেটার দ্যান M, P1 কে যেহেতু আমি বড় ধরে নিয়েছি, তো বড় থেকে ছোট সংখ্যা M কে বিয়োগ করবে, করে ঠিক এই ক্রস বরাবর যেখানে আমি লিখেছি সেখানে লিখবে। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যেহেতু P1 বড় হয়ে গেছে তাহলে পরবর্তী ক্ষেত্রে অবভিয়াসলি M P2 থেকে বড় হবে, M কি হবে P2 থেকে বড় হবে, এবং এখানেও বড় থেকে ছোটটা বিয়োগ করো, অর্থাৎ M থেকে P2 কে বিয়োগ করে এখানে লেখো। তো এই হলো অ্যালিগেশন প্রসেস। আর মনে রাখবে অ্যালিগেশনে সব সময় যার রেসপেক্টে লাগানো হয় তার রেশিও আসবে। এই যে রেশিওটা আসলো এইটা আলটিমেট কিন্তু রেশিও আসবে এইটা, তো এটা যার রেসপেক্টে আমি লাগাবো তার রেশিও আসবে। কিভাবে বললাম হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, এক্সাম্পল দিই তারপর তাহলে সহজে বুঝতে পারবে। তো চলে আসো এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল অফ অ্যালিগেশন। তোমাকে বলা হলো যে 15 কেজি টাকা দরে, 15 কেজি টাকা দরে তুমি বাজারে গেলে, তুমি একটা ব্যবসাদার, 15 কেজি টাকা দরে চাল কিনলে, এবং তুমি 10 কেজি টাকা দরে চাল কিনলে, 10 কেজি টাকা দরে চাল কিনলে। এবার সেই চালটাকে তুমি কি করছো, সেই চালটাকে তুমি 12 টাকা, মানে চালটা কেনার পরে তুমি দেখলে যে তোমার যে কস্ট প্রাইস পড়েছে টোটাল অ্যাভারেজ করে, সেটা হয়েছে কত, সেটা হয়েছে 12 টাকা কেজি, সেটা হয়েছে কত 12 টাকা, 12 টাকা কেজি। মানে এমন একটা রেশিওতে তুমি 5 কেজি চাল এবং 10 কেজি চাল কিনেছো, তো সেখানে অ্যাভারেজ করে দেখতে পাচ্ছ যে সব চাল একসাথে যদি মিশিয়ে দিই তাহলে তোমার কস্ট প্রাইস পড়ছে কি 12 টাকা পার কেজি। তাহলে তোমার কোশ্চেন দেবে যে 15 টাকার চাল এবং 10 টাকার চাল কি অনুপাতে তুমি কিনেছিলে, কি অনুপাতে কিনেছিলে, বা সেখানে হয়তো টোটাল কেজি ফেজি বলে দেবে, অনুপাত বার করার পরে হয়তো বলবে যে 15 টাকার কেজি, 15 টাকা কেজি দরে কত কেজি চাল কিনেছিলে, সেটা যখন কোশ্চেন আসবে তখন ডিটেলসে ক্লিয়ার হবে। তো এখন এটা দেখো যে অ্যালিগেশন কিভাবে অ্যাপ্লাই করবে। আরেকটা জিনিস, যেমন এখানে যদি আমি বলতাম যে, এখানে যদি আমি বলতাম যে সে 15 টাকা কেজি দরে চাল কিনেছে, আচ্ছা সে যখন কোশ্চেন আসবে তখন বোঝাবো, তাহলে তখন জিনিসটা বেশি ক্লিয়ার হবে। এখানে মনে রাখবে এই 15, 10, 12 এই তিনটে এখানে দেখতেই পাচ্ছ কন্ডিশন, যেটা এক্ষুনি তোমাদের বললাম যে মিডিলে যে সংখ্যাটা হবে, মিডিলের সংখ্যাটা কত, মিডিলের সংখ্যা দেখো 12। তো মিডিলে যে সংখ্যাটা হবে সেটা অবভিয়াসলি ওপরের সংখ্যার মধ্যে যে কোনো একটার থেকে ছোট, অর্থাৎ দেখতে পাচ্ছ 15 থেকে 12 ছোট, এবং আরেকটার থেকে অবভিয়াসলি বড় হবে, অর্থাৎ 10-এর থেকে 12 বড়। তাহলে কিভাবে অ্যালিগেশন করবে, এখানে 15 থেকে 12কে বিয়োগ করো, এই জায়গায় লিখবে, লিখবে কত 3, আর 12 থেকে 10 বিয়োগ করলে এই অ্যারো বরাবর এখানে লিখবে কত 2। তো এটা পেয়ে যাচ্ছ কত কি, এটা পেয়ে যাচ্ছ রেশিও। এবার যদি বলা হয় এটা কিসের রেশিও পাচ্ছ, তো এটা এক্ষুনি বললাম
যার রেসপেক্টে অ্যালিগেশন লাগানো হচ্ছে, মানে নিচে যে থাকবে, বাইতে যে থাকবে, তো বাইতে কে আছে, কেজি আছে। দেখো এখানে কি বলেছি, 15 টাকা পার কেজি, 10 টাকা পার কেজি, মানে বাই কেজি, মানে নিচে কেজি আছে। তো এই যে রেশিওটা পাবে, এটা পাবে ওজনের রেশিও, কেজির রেশিও পাবে। এক্সাম্পল আরেকটা দিই, সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড নাম্বার এক্সাম্পল। সাপোজ তুমি বাজারে গেছো, 24 টাকা, 24 টাকা ডর্জন কলা কিনলে, আরেকটা কিনলে 18 টাকা পার ডর্জন হিসাবে কলা। এবার এই দুটো কলাকে যখন কিনছো, অ্যাভারেজ করে দেখতে পাচ্ছ যে তোমার মানে যা যা যে রেশিওতে কেনো না কেন, তুমি দেখতে পাচ্ছ যে তোমার 22 টাকা পার ডর্জন করে অ্যাভারেজে পড়েছে, 22 টাকা পার ডর্জন। তাহলে এখানে বলবে যে 24 টাকা এবং 18 টাকা ডর্জন কলা কোন রেশিওতে তুমি কিনেছিলে। তো এখানে যে রেশিওটা পাবে সেটা কিসের রেশিও, বাইতে যেটা থাকবে ডর্জন, বাইতে কি আছে ডর্জন, তো ডর্জনের রেশিও পাবে। তো এখান থেকে রেশিও বার করো, দেখো এখানে সংখ্যা আছে কত, 22। তো 22-এর থেকে দেখতে পাচ্ছ 24 বড়, আর 22-এর থেকে দেখতে পাচ্ছ 18 ছোট। তো এখানে 24 বড় 22-এর থেকে, তো বিয়োগ করলে 24 থেকে 22 বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে 2, আর এখানে অপোজিট হচ্ছে 22 বড় কিসের থেকে, 18 থেকে। তো এখানে 22 থেকে 18 বাদ দাও, পাচ্ছ কত, 4, রেশিও পাচ্ছ 4:2, কাটাকুটি যাচ্ছে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, অর্থাৎ ডর্জনের রেশিও কত পেলে, 2:1, 2:1 রেশিওতে। আশা করি অ্যালিগেশন বোঝাতে পেরেছি। এবার অ্যালিগেশনের কিছু জিনিস একটু তোমাদের নলেজে রাখতে হবে, একদম সিম্পল জিনিস, এবং আশা করব এই সমস্ত সূত্র তোমাদের মনে আছে। ফার্স্ট সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা একদম বেসিক সূত্র, এবং সব থেকে মানে স্পিড, টাইম এন্ড ডিস্টেন্সের যত কোশ্চেন আছে সব জায়গায় এই সূত্র কিন্তু কাজে লাগবে। আশা করি আমরা প্রত্যেকেই জানি, এটা ফিজিক্সেও আছে এবং তার পাশাপাশি ম্যাথেও আছে। স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। এবার তোমাদের যখন স্পিডের ওপরে অ্যালিগেশন করবে, সাপোজ ধরো স্পিড 1, স্পিড 2, স্পিড 1, স্পিড 2, অ্যালিগেশন অ্যাপ্লাই করলে এখানে মিডিলে ধরো স্পিড 3 দেওয়া আছে। তো এই যে রেশিওটা তোমরা এখান থেকে পাবে, এই যে রেশিওটা, এই রেশিওটা কিসের রেশিও পাবে, রেশিওটা পাবে টাইমের রেশিও, টাইমের রেশিও। কারণ আমি কি বললাম এক্ষুনি, বাইতে যেটা থাকবে মানে নিচে যেটা থাকবে সেইটারই রেশিও পাবে, কারণ স্পিড সমান জানো ডিস্টেন্স বাই টাইম, তো নিচে কি আছে, নিচে আছে টাইম, তো রেশিও পাবে টাইমের রেশিও। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। সেকেন্ডলি, যদি এখানে এই টাইমটাকে আমি ওপরে তুলে দিচ্ছি, টাইম সমান আমি এটাকেই বলতে পারি যে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তো তোমাদের যদি টাইমের রেশিও, টাইমের এর উপরে যদি অ্যালিগেশন করতে হয়, যে টাইম 1, টাইম 2 এর উপরে অ্যালিগেশন অ্যাপ্লাই করলে কোনো কোশ্চেনে, এখানে ধরো টাইম 3 আছে, তাহলে এখানে যে রেশিওটা আসবে সেটা কিসের রেশিও পাবে, সে কি টাইমের রেশিও না, সেটা পাবে স্পিডের রেশিও, সেটা পাবে স্পিডের রেশিও। কারণ দেখো এখানে স্পিড কি আছে, স্পিড নিচে আছে, স্পিডটাকে কি করেছি, টাইমটাকে আমি এখানে নিয়ে গেছি আর স্পিডটাকে এখানে নিয়ে এসেছি পরের ক্ষেত্রে। তো এখানে পাবে কি, এখানে পাবে স্পিডের রেশিও। তো টাইম নিয়ে অ্যালিগেশন করলে রেশিও পাবে স্পিডের, আর স্পিড নিয়ে অ্যালিগেশন করলে রেশিও পাবে কিসের, রেশিও পাবে টাইমের। এরকম আরো কিন্তু 2-3টে আছে কোশ্চেন আসার আগে, সেগুলো একটুখানি ডিসকাস করে দিই। এখানে ডিসকাস করছি যেহেতু জায়গা নেই, এখানে ডিসকাস করছি। আরেকটা আসে প্রফিট লস থেকে। আমরা প্রত্যেকেই জানি লাভের পার্সেন্টেজ মানে প্রফিট, লাভকে ইংলিশে বলা হয় প্রফিট। তো প্রফিট পার্সেন্টেজ সমান কি, প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট বাই কস্ট প্রাইস, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। যখন লস প্রফিট পড়াবো তখন আরো ডিটেলসে বুঝতে পারবে। কস্ট প্রাইস মানে কি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইসের অর্থ কি,
ক্রয় মূল্য। সবসময় মনে রাখবে প্রফিট এবং লস তখনও বলা হবে, এখনো বলছি খেয়াল করে রাখবে, প্রফিট লস সবসময় ক্রয় মূল্যের ওপরে কিন্তু ক্যালকুলেট করা হয়। এবার প্রফিট লসের চ্যাপ্টারেতেই বলবো, যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে এই প্রফিট বা এই লসটা বিক্রয় মূল্যের উপরে ক্যালকুলেট করো, তখন এক্সামিনার যা বলছে সেইভাবে করবে। যদি এক্সামিনার কিছু না বলে দেয় তো সমস্ত জায়গায় কিন্তু প্রফিট পার্সেন্ট এবং লস পার্সেন্টেজ মানে লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরে কিন্তু বার করা হয়। তো লস পার্সেন্ট কি? লস পার্সেন্ট হলো টোটাল লস যা হয়েছে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস, শর্ট ফর্মে লেখা হয় সিপি ইন্টু 100। তো তোমাদের যদি এখান থেকে এবার রেশিও দেয়, সরি অ্যালিগেশন যদি অ্যাপ্লাই করতে হয় যে কোথাও যে প্রফিট লসের ওপর থেকে, তো প্রফিট লস একসাথেই লিখছি, প্রফিট লস এখানেও থাকলো ধরো প্রফিট লস, এখানে ধরো প্রফিট 1 বা লস 1, এখানে আছে মনে করো প্রফিট 2 বা লস 2, আর এখানে এখানে মিডিলেও আছে প্রফিট 3 বা লস 3। তো এরকম ভ্যালু থাকলে এখানে যে রেশিওটা পাবে, এখানে যে রেশিওটা পাবে সেটা কিসের রেশিও পাবে? তো সেটাই হলো মূল আমার বলার বক্তব্য এখন অ্যালিগেশনের চ্যাপ্টারে। তো এখানে কিসের রেশিও পাবে? তো দেখো এখানে লসের জায়গায় নিচে কি আছে, বাইতে কস্ট প্রাইস, প্রফিটেও দেখতে পাচ্ছ নিচে কি আছে, কস্ট প্রাইস ক্রয় মূল্য, অর্থাৎ এই যে রেশিওটা পাবে সেটা কস্ট প্রাইসের রেশিও পাবে, ক্রয় মূল্যের কিন্তু রেশিও পাবে। একইভাবে এখানে এখানে দেখাই ডিসকাউন্ট, ডিসকাউন্ট। আচ্ছা ডিসকাউন্ট সমান কি বলতে পারি? ডিসকাউন্ট সূত্রগুলো এখন দেখে নাও, যখন চ্যাপ্টার আসবে তখন আরো ডিটেলসে বোঝানো হবে। ডিসকাউন্ট, ডিসকাউন্ট সমান কি বলতে পারি? ডিসকাউন্ট সমান ডিসকাউন্ট বাই, আচ্ছা তোমাদের একটা স্বাভাবিক মানে ন্যাচারাল বুদ্ধি বা স্বাভাবিক কনসেপ্ট, ডিসকাউন্ট কোথা থেকে পাও? কোনো দোকানে গেলে কিছু একটা জিনিস কিনলে সেই জিনিসের উপরে ডিসকাউন্ট পাও, এটা ঠিক। এবার দোকানদার ডিসকাউন্ট কিভাবে দেয়? সামনে পুজো আসছে, জামা কাপড়ের উপর দিয়েই বলছি, সাপোজ তুমি দোকানে গেলে 500 টাকার একটা জামা কিনলে, এবার দোকানদার সেই তার উপরে সাপোজ ধরো 10% ডিসকাউন্ট দিল। তো দোকানদার কিসের উপরে ডিসকাউন্ট দেবে? সেই দেখবে জামার উপরে যেখানে 500 টাকা লেখা আছে এই 500 টাকার ওপরেই কিন্তু ডিসকাউন্ট দেবে, অর্থাৎ যেটা লেখা আছে সেটাকে বাংলাতে কি বলা হয়? অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য। দোকানদারের কিন্তু ক্রয় মূল্য আলাদা ছিল, কস্ট প্রাইস, কস্ট প্রাইস কিন্তু কিছু একটা ছিল, কস্ট প্রাইস এক্স ছিল, তার উপরে কিছু দাম টাম বাড়িয়ে, এটা ন্যাচারাল বুদ্ধি প্রত্যেকের, যে দাম ফাম বাড়িয়ে একটা প্রাইস লিখে রাখে এবং তার উপরে দোকানদার কাস্টমারের সামনে ভালো দেখানোর জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দেয়। তো ডিসকাউন্ট কিসের উপরে দেয়? অঙ্কিত মূল্য, যাকে ইংলিশে বলা হয় মার্কড প্রাইস, মার্কিং করা প্রাইস, তাই মার্কড প্রাইস। মার্ক প্রাইসকেই শর্টে বলা হয় এমপি, মার্ক প্রাইস। তো মার্ক প্রাইসের উপরে মনে রাখবে সব সময় কিন্তু ডিসকাউন্ট হয়ে থাকে। এবার এই মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দিয়ে সাপোজ ধরো এই জিনিসটাকে 400 টাকায় বিক্রি করছে, তো 400 টাকাটা হয়ে যাবে কি? বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। আর সাপোজ ধরো এই জামাটার যে জামাটা, সেই জামাটা দোকানদার কিনে এনেছিল কোনো জায়গা থেকে 300 টাকায়, তো 300 টাকা হয়ে যাবে কস্ট প্রাইস। তো আশা করি বোঝাতে পেরেছি, তারপর যখন তোমাদের এই টপিকটা আসবে তখন সেখানে ডিটেলসে বোঝাবো। তো আশা করি বোঝাতে পেরেছি যে অঙ্কিত মূল্য মানে কি? মার্ক প্রাইস, যেটাকে আমরা লিখি শর্ট ফর্মে এমপি। তো এমপির ওপরে, মার্ক প্রাইসের ওপরেই কিন্তু সবসময় ডিসকাউন্ট হয়। তোমরা দেখবে দোকানে জামা প্যান্টের উপরে যে দাম লেখা থাকে সেই দামের উপরে কিন্তু ডিসকাউন্ট দেয়। তিনি কিন্তু বলেন না যে যে আমি এটাকে 500 টাকার জামা আমি 300 টাকায় কিনেছিলাম, 300 টাকার উপরে আমি আপনাকে ডিসকাউন্ট দেবো, এটা কিন্তু কখনো বলবে না। বলবে যে দামটা লেখা আছে সেই দামের উপরে ডিসকাউন্ট দেবো, অর্থাৎ মার্ক প্রাইসের ওপর। তো ডিসকাউন্ট সমান কি? ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্টের হার, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100।
তো এখান থেকে তোমাদের যদি ডিসকাউন্ট 1 ডিসকাউন্ট 2 এর যদি অ্যালিগেশন করতে হয়, এখানে ধরো ডিসকাউন্ট 3, তাহলে এখানে যে রেশিওটা পাবে, এখানে যে রেশিওটা পাবে সেটা কিসের রেশিও পাবে? এখানে এখানে যে রেশিওটা পাবে সেটা কিসের রেশিও? সেটা পাবে এখান থেকে মার্কড প্রাইসের রেশিও। দেখতে পাচ্ছ এখানে মার্কড প্রাইসটা নিচে আছে বাইতে, তো এখানে পাবে এমপি এর রেশিও, মার্কড প্রাইসের রেশিও। আর আরেকটা ইন্টারেস্ট, ইন্টারেস্টের ক্ষেত্রে বোঝাচ্ছি। আচ্ছা এখানে বোঝাচ্ছি ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন্টারেস্টের ক্ষেত্রে কি? ইন্টারেস্টের ক্ষেত্রে নিচে কি আসবে? সাপোজ ধরো ইন্টারেস্ট মানে যে রেশিওটা আসবে সেটা কিসের রেশিও পাবে? ইন্টারেস্ট 1 ইন্টারেস্ট 2, ইন্টারেস্ট 1 ইন্টারেস্ট 2, এখানে ধরো ইন্টারেস্ট 3। তাহলে এখানে যে রেশিওটা পাবে, এখানে যে রেশিওটা পাবে সেটা কিসের রেশিও পাবে? তো এটা পাবে কিসের রেশিও? এটা পাবে প্রিন্সিপালের রেশিও, এটা পাবে প্রিন্সিপাল, প্রিন্সিপালের রেশিও পাবে। ইন্টারেস্ট পাবে কিসের রেশিও? এখান থেকে এখান থেকে পাবে, এখান থেকে পাবে কি? প্রিন্সিপালের রেশিও পেয়ে যাবে। চলে আসো এবার কোশ্চেনে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এ ট্রেডার, এ ট্রেডার মিক্সড মিক্সড 13 টাকা 60 পয়সা দামের একটা হুইটকে কি করছে? মিক্সড করছে উইথ 16 টাকা পার কেজি দামের একটা হুইট, হুইচ কস্ট প্রাইস অফ মিক্সিং বিকেম কত বলেছে? 15 টাকা 20 পয়সা। জানতে চাইছে দ্য রেশিও অফ বোথ কোয়ান্টিটিস উইল বি, মানে এই 13 টাকা 60 পয়সা এবং 16 টাকা কেজি দরে যে গম দুটো মিশিয়েছিল সেটা কত অনুপাতে মিশিয়েছিল। এবার এখানে একটা কথা তোমাদের একটুখানি বলি, যেটা প্রথমে বলতে চাইছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কোশ্চেন যখন আসবে তখন সেটা বোঝাবো। এখানে দেখো এখানে বলেছে যে এ ট্রেডার মিক্সড এত টাকা পার কেজি দামের এবং এত টাকা পার কেজি দামের। তো এই যে টাকাটা এটা হলো কিন্তু কস্ট প্রাইস, মানে একটা এক প্রকার গম কিনছে যার কস্ট প্রাইস 13 টাকা 60 পয়সা, আর এক প্রকার গম কিনছে যার কস্ট প্রাইস 16 টাকা পার কেজি। এবার এই দুটোকে একসাথে করার ফলে একটা রেশিওতে একসাথে মিক্স করেছে, মিক্সার করেছে, তখন সে দেখতে পাচ্ছে যে তার কস্ট প্রাইস, তার কি সিপি, তার ক্রয় মূল্য পড়েছে 15 টাকা 20 পয়সা। তো এখান থেকে এক প্রকার কস্ট প্রাইস ছিল, এখানে আর এক প্রকার কস্ট প্রাইস ছিল, এবার মিক্স করার ফলে এখানে আর এক প্রকার কি হচ্ছে? এখানে আর এক প্রকার কস্ট প্রাইস আসছে, সেটা হলো কস্ট প্রাইস নাম্বার 3। তো বলার একটাই অর্থ যে ওপরের দুটো যখন কস্ট প্রাইস আছে, মিডিলে যে সংখ্যাটা সেটাও কিন্তু তোমার ক্রয় মূল্য হবে। ওপরে যদি দুটো বিক্রয় মূল্য থাকে তো মিডিলের সংখ্যাটাও কিন্তু বিক্রয় মূল্য হতে হবে। তো ধীরে ধীরে যখন কোশ্চেন বাড়বে তখন দেখবে এই কস্ট প্রাইস অফ দ্য মিক্সার বলে দিয়েছে না, এটা তো একদম ইজি কোশ্চেন, জাস্ট বোঝানোর জন্য ফার্স্ট কোশ্চেনটা ইজি রেখেছি। তো এই কস্ট প্রাইস না থেকে সেখানে বলে দেবে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তো তখন তোমাকে সেখান থেকে সেলিং প্রাইস থেকে তোমার কস্ট প্রাইস কত সেটা আগে বার করতে হবে, তারপরে কিন্তু এখানে মিডিলে লিখতে হবে। এই না যে বলেছি বলে যে 13.60 16 আর মাঝখানে মানে ওপরে দুটো কস্ট প্রাইস মাঝখানে সেলিং প্রাইস লিখে যোগ বিয়োগ করে রেশিও করে দিলে অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে এইগুলো, যে তিনটে সংখ্যার মধ্যে মিডিলে যে সংখ্যাটা থাকবে সেটা যেন একটার থেকে বড় আর একটা থেকে ছোট হয়, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, তিনটেই যেন একই কোয়ান্টিটির হয়, মানে একই জিনিস একই এককের হয়ে থাকে। তো এখান থেকে দেখো এখানে বলেছে কত? বলেছে 13.60, 13.60 রুপিস পার কি বলেছে? কেজি। আরেকটা বলেছে 16 টাকা পার কেজি। দুটোকে মিক্সিং করা হচ্ছে, মিক্সিং করার পরে দাম কত? 15.20 টাকা পার কেজি। তো এখান থেকে যে রেশিওটা পাবে সেই রেশিওটা কিসের পাবে? এখান থেকে যে রেশিওটা পাবে, রেশিওটা কিসের? তো নিচে আছে কেজি, তো রেশিও পাবে কেজির রেশিও। তো বিয়োগ করো 16 থেকে 15.20, তো 0.80। এখানে এখান থেকে 13.60 থেকে 15.20 থেকে 13.60 বিয়োগ করলে এখান থেকে 0.40, আর এখানে 20,
60 তো হচ্ছে, আর এখানে 1 থাকছে, তো 1.60 রেশিও করো। রেশিও করলে এখান থেকে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, শূন্য শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটলে 8 দুয়ে 16, অর্থাৎ রেশিও আসছে 1:2। তো কেজি কত কেজির মানে যে রেশিওটা পেলে সেটা কিসের রেশিও? কেজির রেশিও পেলে। তো কোন অনুপাতে মেশাচ্ছে? 1:2 অনুপাতে মেশাচ্ছে, যেটা আছে অপশন নাম্বার এতে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এর ওপরে একটা কোশ্চেন হলো, আরো আরেকটা এক্সাম্পল নিই এই সেম কোশ্চেনে। আচ্ছা, ডাটাটা চেঞ্জ করে দিই আমি এখানে 13.60, ডাটা চেঞ্জ করে দিচ্ছি। কোশ্চেনটা ভালোভাবে দেখো, ডাটা চেঞ্জ করে দিচ্ছি। এটা তোমাদের করতে টাইম দেব 30 সেকেন্ড মতো টাইম দেব, তার মধ্যে অ্যান্সার কি হবে লিখবে। 13.60, দাঁড়াও এখানে এই ডাটাটা চেঞ্জ করে দিচ্ছি। এবার এটা তোমাদের করণীয়, এখানে এটা লেখো 16 টাকা পার কেজি। 16 টাকা কি হচ্ছে? আচ্ছা, কিছু একটা অসুবিধা হচ্ছে, যাই হোক। আহ ওপরে লিখে দিচ্ছি আমি এখানে। এখানে লেখো 16 টাকা পার কেজি। 16 টাকা, 16 টাকা পার কেজি। এখানে লিখে রাখো, এটা লেখো 25 টাকা পার কেজি। আর এটাকে লেখো 20 টাকা পার কেজি, কারণ এর উপরে লেখা যাচ্ছে না, কিছু একটা অসুবিধা হচ্ছে। যাই হোক, 20 টাকা পার কেজি। কোশ্চেনটা কি হবে মানে সেটা বার করো, তার মধ্যে টাইম দিচ্ছি 30 সেকেন্ড, অ্যান্সার কি হবে সেটা বার করো। 16, 25 আর মিডিলেরটা 20, 16, 25 মিডিলেরটা 20, কত কেজি রেশিও আসছে সেটা বার করো। কি কি দিয়েছি? 16 টাকা, 16 টাকা পার কেজি। দিয়েছি এখানে 25 টাকা, 25 টাকা পার কেজি। আর মিডিলে যেটা আসবে সেটা দিয়েছি কত? 20 টাকা, 20 টাকা পার কেজি। তাহলে রেশিও কিসের আসবে? অবভিয়াসলি কেজির রেশিও আসবে। আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। তো কি হচ্ছে, 20 থেকে 16 বাদ দিলে এখানে হচ্ছে 4, 25 থেকে 20 বাদ দিলে 5, রেশিও হবে কত? 5:4, 5:4। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকে আমরা মিক্সার এন্ড এলিগেশন এইটুকুই রাখছি। ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। ক্লাসে যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের পর থেকে তোমাদের কিন্তু ছুটি পড়ছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং সম্ভবত দশমীর পরের দিনও ছুটি থাকতে পারে। তো 14 অক্টোবর 2024, কিংবা এটা দশমীর পরের দিন, কিংবা 15 অক্টোবর থেকে আবার কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। তো ক্লাসে যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরেকটা কথা ক্লাসের শুরুতে বলার দরকার ছিল, যদি কারোর মনে হয় যে ক্লাস ভালো লাগছে না, দেখার দরকার নেই, এটা আমি পরের দিন পরের ক্লাস যখন শুরু করব তখন বলে দেবো ক্লাসের শুরুতে। প্রথমেই বারণ করে দিচ্ছি, ক্লাস তার দেখার দরকার নেই, যে একটুখানি খুলে দেখে পরে করব, তো এটা করার কোনো দরকার নেই, তার কিন্তু ক্লাস দেখার দরকার নেই। তো যাই হোক, ক্লাসে যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কোথাও কোনো রকম ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে, আর তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা রেলের এক্সামের এনটিপিসির জন্য
প্রিপারেশন নিচ্ছে বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই ক্লাসগুলো যদি করতে পারো তো রেলের এক্সাম, এসএসসির এক্সাম আর স্টেটের যাবতীয় এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে পিএসসি, প্রত্যেকটা এক্সামই কিন্তু ক্র্যাক করতে পারবে শুধুমাত্র ব্যাংকিং আর ইন্স্যুরেন্স এই দুটো এক্সাম বাদ দিয়ে। আর ইউপিএসসি, এই তিনটে এক্সাম বাদ দিয়ে, ইউপিএসসি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এই তিনটে এক্সাম বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য অ্যাপ্লিকেবল। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ।